সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি মৌমিতা জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, ধ্বংসযজ্ঞে জড়িত থাকায় সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হল জামায়াত ও ছাত্র শিবিরে, প্রজ্ঞাপন জারি। বিভিন্ন জেলায় আজও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। যোগ দেন শিক্ষকরাও। গণসংগীত, র্যালি ও দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ। যশোরে ভূমি অফিস ডিজিটাল করার সুফল পাচ্ছেন সাধারণ মানুষ। কম সময়ে সেবা পেয়ে খুশি। স্বচ্ছতার পাশাপাশি বেড়েছে ভূমি উন্নয়ন কর আদায়। এবার বিস্তারিত। জামায়াত শিবির ও তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একে কেন্দ্র করে কোনো নাশকতা হলে তা মোকাবেলা করার সক্ষমতা সরকারের রয়েছে। বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সহিংসতা ও ধ্বংসাত্মক কাজে জামায়াত ইসলামী ও এর অঙ্গ সংগঠন ছাত্র শিবির উস্কানিদাতা ও জড়িত ছিল। সরকার একে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে বিবেচনা করছে। তাই সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18(1)(a) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ এনে 14 দলীয় সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। জোটের বৈঠকের সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। দেশের বিভিন্ন জেলায় আজও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। রিমেম্বারিং আওয়ার হিরোজ নামের কর্মসূচিতে গণসংগীত, র্যালি ও দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীদের আন্দোলনে অনেক জায়গায় যোগ দেন শিক্ষক ও আইনজীবী এবং সাংস্কৃতিক কর্মীরা। ডেস্ক রিপোর্ট। দুপুরে মুখে ও মাথায় লাল কাপড় বেঁধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। পরে তাদের সাথে যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধন থেকে কয়েকজন শিক্ষার্থীকে আটক করার চেষ্টা করলে বাধা দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষক। এইটা কোনো ভালো দৃষ্টান্ত হলো না। আমরা শান্তিপূর্ণ মিছিল করছি, আপনারা আবার হামলা করেছেন। সে যাই হোক, আপনার কাছে ক্রিমিনালের কোনো ধরার কোনো রকমের রেকর্ড নাই যে এদেরকে ধরতে হবে। সন্দেহের বশে মানুষকে ধরা এটা অন্যায়, এটা থামান। শিক্ষার্থী সহ নিরপরাধ জনসাধারণ ও নিপীড়নের প্রতিবাদ এবং বিচারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মৌন মিছিল এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বরিশালে সমন্বয়ক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 12 জনকে আটক করা হয়েছে। ওদের উপর কোনো প্রকার আক্রমণ বা কোনো কিছু না হয়, ওদের নিরাপত্তার স্বার্থে আমরা ওদের মধ্যে থেকে 12 জনকে আমাদের হেফাজতে নিয়েছি। আপাতত তারা আমাদের হেফাজতে খুব ভালো অবস্থায় আছে। পরবর্তীতে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব। বগুড়ায় গানে গানে ও দেয়াল লেখনের মধ্যে দিয়ে রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে 11টা থেকে 1টা পর্যন্ত তারা অবস্থান করে। পুলিশি বাধার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও 2 ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে ভোলায় শিক্ষার্থীদের একাংশ। শহরের কালীনাথ রায়ের বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে ভোলা ইলিশা মহাসড়কের 0 পয়েন্টে অবস্থান নেন তারা। কোটা আন্দোলনে নিহতদের বিচার চেয়ে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিভিন্ন স্কুল ও কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। ময়মনসিংহ, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলাতেও বিক্ষোভ করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার 11 শ্রেণীর শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমকে জামিন দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোস্তফা কামালের আদালতে জামিন দেওয়া হয় মাহিমকে। 100 টাকা বন্ডে চার্জশিট না হওয়া পর্যন্ত শর্তে তাকে জামিন দিয়েছে আদালত। গেল 18 জুলাই বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল মাহিম। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
অযথা মিথ্যা মামলায় মাহিমকে গ্রেফতার করা হয়েছে দাবি করে মামলা থেকে রেহাই চান তার স্বজনরা। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাইদ। এ ঘটনায় সেদিন রাতে স্থানীয় থানায় মামলা করে পুলিশ। পুলিশ এই মামলার আসামি হওয়ার কথা সেটা হয়নি। সে ওখানে দাঁড়ায় ছিল বা সে কোনো ঢিল ছুড়ছে, সে কোনো মারামারি করছে, এই ধরনের কোনো বক্তব্য ফরওয়ার্ডিংয়ের মধ্যে নাই। শুধু তার নামটা দেওয়া আছে, দিয়ে বলছে আসামিদের, একটা নাম দিয়ে বলছে আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হলো। কি জন্যে? সে এই আবু সাইদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। তারপর আর কোনো কথা নাই। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। যশোরের ভূমি অফিসগুলো ডিজিটাল করার সুফল পেতে শুরু করেছে জনগণ। সর্বোচ্চ 14 কর্মদিবসের মধ্যে ভোগান্তি ছাড়াই মিলছে নামজারির কাগজপত্র। এতে ভূমি অফিসগুলোর স্বচ্ছতার পাশাপাশি বেড়েছে ভূমি উন্নয়ন কর আদায়। স্বল্প সময়ে সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরের ভূমি অফিসগুলোর কার্যক্রম ডিজিটাল হওয়ার আগে জমির নামজারি থেকে শুরু করে অন্যান্য কার্যক্রমে ছিল নানা দুর্নীতির অভিযোগ। সেবা পেতে মাসের পর মাস ধর্ণা দিতে হতো ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসগুলোতে। এতে একদিকে যেমন ছিল ভোগান্তি, তেমনি গুনতে হতো অতিরিক্ত টাকা। দীর্ঘ প্রচেষ্টার পর জেলার চৌগাছা সহ সকল উপজেলার ভূমি অফিসে চালু হয় অনলাইন সেবা। এতে ঘরে বসেই নির্দিষ্ট ফি দিয়ে মিলছে নামজারি সহ অন্যান্য সেবা। এতে খুশি সাধারণ মানুষ। আমি আশা করিনি যে এত দ্রুত এত সুন্দর করে স্যার এই কাজটা আমার সমাধান করে দেবে। আমি এসিলেন্ট স্যারের রুমে বিনা অনুমতিতে গেছি এবং স্যার 1 মিনিটের ভিতরে আমার কাজটা কমপ্লিট করে দিয়েছে। আমি জমির নাম পত্র চাইলাম, আগে আমি 2 মাস ঘুরছিলাম, নাইট ঘুরেছিল। তারপরে এসিলেন্ট কাছে বললি উনি মোবাইল করে দিলে তার পরদিন করে দিলে। এসিলেন্ট সাহেব খুব ভালো মানুষ, খুব ভালো সেবা দিয়েছে আর কি, খুব ভালো, কারো টাকা পয়সা লাগে। জেলায় প্রতি মাসে গড়ে 10,000 নামজারির আবেদন জমা হয়। সর্বোচ্চ 14 দিনের মধ্যে নিষ্পত্তি হচ্ছে এসব আবেদন। সরকার নির্ধারণ করেছে 28 দিনের মধ্যে নামজারি করতে হবে। অনলাইনে মোবাইলে মেসেজ যাচ্ছে। সেক্ষেত্রে যদি কেউ রাইট টাইম রিপোর্ট না দেয় তাকে কারণ দর্শাতে হচ্ছে, তার উপযুক্ত কারণ দিতে হচ্ছে। যখন উপযুক্ত কারণ রাইট টাইম ফাইল চলে আসছে, সেহেতু আর হয়রানির হওয়ার সুযোগ নেই। আবেদনকারী এবং ভূমি অফিস এই দুজন মিলে কিন্তু এই কাজটি সম্পন্ন করছেন 28 দিনের মধ্যে, এবং অনেক জায়গায় চৌগাছা সহ অনেক উপজেলায় সেটি 28 দিনের কম সময়ে 14 দিন 20 দিনে কিন্তু একটা নামজারি মামলা নিষ্পত্তি হয়ে যাচ্ছে। জেলার 8টি উপজেলায় ভূমিকর সহ অন্যান্য ফি থেকে গেল বছর সরকার আয় করেছে প্রায় 8 কোটি টাকা। ডিজিটাল হওয়ার আগে এ কর আদায়ের পরিমাণ ছিল অর্ধেকেরও কম। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। নানা প্রতিকূলতায় গেল অর্থ বছরে কমেছে দেশ থেকে কাঁচা পাট রপ্তানি। সরকার কাঁচা পাটকে কৃষি পণ্য ঘোষণা করলেও রপ্তানির উপর ভর্তুকি ও কম সুদে ব্যাংক ঋণ না পাওয়ায় এ খাতে রপ্তানির পরিমাণ কমেছে বলে জানান ব্যবসায়ীরা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। রপ্তানি বাড়াতে 2023 সালে কাঁচা পাটকে কৃষি পণ্য ঘোষণা করে সরকার, কিন্তু এরপরও বাড়েনি রপ্তানি আয়। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজের তথ্য বলছে 2023-24 অর্থ বছরে এর আগের অর্থ বছরের তুলনায় 347 কোটি টাকা কম রপ্তানি হয়েছে। তাদের ওই মিলগুলো প্রোডাকশন দিতে না পারার কারণে তারা আমাদের এখান থেকে এখন জুট গুডস কিনে নিচ্ছে, ফলে কাঁচা পাট রপ্তানি কমে গেছে। কৃষি পণ্য ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু কৃষি পণ্য ঘোষণা হলে যে সুযোগ সুবিধা দেওয়া উচিত, যে আমাদের ব্যাংক ইন্টারেস্ট সিঙ্গেল ডিজিটে আসা উচিত এবং আমাদের একটা এক্সপোর্টের উপর প্রণোদনা দেওয়া উচিত, এর কোনো কিছুই হয়নি। পাট রপ্তানিকারকদের সংগঠন বিজে বলছে কাঁচা পাট রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে হলে বাড়াতে হবে উৎপাদন, নিশ্চিত করতে হবে কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি। বিভিন্ন এলাকায় আমরা চাষিদের নিয়ে প্রায় 15টা প্রোগ্রাম করেছি, তারা যেন পাট চাষে উদ্বুদ্ধ হয় এবং পাটের বীজ যেটা আমাদের আমদানি করে আনতে হয় সেটাও যেন আমাদের স্বয়ংসম্পন্ন আমরা হইতে পারি, তাহলে আমাদের কৃষকের স্বল্প মূল্যেই এটা পাবে, বীজটা পাবে। এবং আরও দেনদের উপর করছি যে পাটটা হওয়ার পরে পাট পচানোর যে প্রক্রিয়াটা,
এইটাকে আরও কত সহজ করা যায় এটা নিয়েও আমাদের জুট রিসার্চ ইনস্টিটিউট কাজ করছে এবং আমরাও তাদের সাথে সহযোগিতায় আছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে দেশে কাঁচাপাট রপ্তানি কিছুটা কমলেও পাটজাত পণ্য ও সুতার রপ্তানি বেড়েছে, ফলে সামগ্রিক পাট কেন্দ্রিক বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ছে। র জুটসের তুলনায় আমাদের যে সমস্ত পাট পণ্য যেটা ডাইভার্সিফাইড যে সমস্ত জিনিসগুলো এই সমস্ত বিষয়ে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে, কারণ এটাতে আসলে রপ্তানিতে আমাদের লাভও অনেক বেশি এবং আন্তর্জাতিক মার্কেটে কিন্তু এখন র জুটসের চেয়ে এই জিনিসগুলোর আসলে অনেক চাহিদা তৈরি হয়েছে। গেল অর্থবছর 2023-24-এ কাঁচাপাট রপ্তানি হয়েছে 1418 কোটি টাকা আর পাটজাত পণ্য রপ্তানি হয়েছে 1545 কোটি টাকা, যা 2022-23 অর্থবছরের চেয়ে 222 কোটি টাকা বেশি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। নড়াইলে বসুন্ধরা কিংস সলিল ঘোষ প্রথম বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে এগিয়ে চলো ফুটবল একাডেমি। গতকাল বিকেলে জেলার বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এগিয়ে চলো ফুটবল একাডেমি 1-0 গোলে শেখ রাসেল ক্রীড়াচক্রকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মাঝে পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এই ফুটবল লিগে মোট 12টি দল অংশ নেয়। গেল 14 জুলাই শুরু হয় খেলা। 2 মাসেরও বেশি সময় ধরে ডলার সংকট সহ নানা জটিলতায় হিলি স্থলবন্দরে আমদানি রফতানি অনেক কমে গেছে। আগে দিনে গড়ে 250 ট্রাক পণ্য আমদানি হলেও এখন তা নেমে এসেছে 1/3। হিলি প্রতিনিধি হালিম আল রাজির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক কোটা আন্দোলনের জেরে সহিংসতায় ইন্টারনেট বিপর্যয়ে 1 সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ ছিল বন্দরের অটোমেশন প্রক্রিয়া। পরে ইন্টারনেট সচল হলেও এখনও পুরোদমে এর গতি ফেরেনি। তবে এতে বন্দরের আমদানি রফতানিতে কোনো প্রভাব পড়ছে না, কেননা মাস দুয়েক ধরে অনেকটা স্থবিরতার মধ্য দিয়ে চলছে হিলি স্থলবন্দরের কার্যক্রম। কাঁচামরিচ, ভুসি, জিরা, বিভিন্ন শস্যবীজ ও চিটাগুড় ছাড়া অন্য কোনো পণ্য আসছে না এই বন্দর দিয়ে। ট্রাকের সংখ্যাও কমে এসেছে। অথচ আগে আমদানি করা চাল, পাথর, গম, ভুট্টা ও যবসহ নানা পণ্য নিয়ে প্রতিদিন 250 ট্রাক আসতো এই বন্দর দিয়ে। রফতানি হতো ঝুট কাপড়, রাইস ব্রান তেল, ওয়াটার পাম্প ও ক্রেট। আর এখন শুধু রপ্তানি হচ্ছে রাইস ব্রান তেল। আগে প্রতি মাসে 8 থেকে 10টা এলসি হতো, এখন প্রায় শূন্যের কোঠায় মাসে 1-2টা এলসি হয়। তাও এলসি করলে বিল ছাড়ার পরে দেখা যায় যে লস। লেবাররাও মানবতার জীবন যাপন করতেছে, সিএনএফ এর তো কোনো কাজই নাই, 2-4 জন সিএনএফ কাজ করতেছে হাতে গোনা, বাকিগুলো সব বসে আছে। এটা হাজার হাজার ব্যবসায়ীরা আসতেছিল, বিভিন্ন ধরনের পাইকাররা আসতেছিল, বেচাকেনা হচ্ছিল, এটা আর বেচাকেনা হচ্ছে না। আমরা খুব কষ্টে আছি, আমাদের অনেক টাকা পয়সা লস হয়ে গেছে। আমাদের পার্টিপত্র দিয়ে মাল বিক্রি করছি, তারা টাকা পয়সা আটকে দিচ্ছে, মাল দিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এদিকে আমদানি রফতানি কমে যাওয়ায় কমেছে শ্রমিকদের রোজগার। বিপাকে পড়েছেন সিএনডেফ এজেন্ট ও তাদের কর্মচারীরা। এরই মধ্যে 37 জন কর্মচারীকে অনির্দিষ্টকালের জন্য কাজ থেকে বিরত রেখে ব্যয়ভার কমানোর চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ। হঠাৎ করে ডলার সংকট, ব্যাংকগুলো এলসি না দেয়া, বিভিন্নভাবে নিরুৎসাহিত করা, ব্যাংকগুলো এলসি থেকে নিরুৎসাহিত করা, পাশাপাশি আমাদের এখানে একটা কাঁচামালের ব্যাপক একটি হাব ছিল। সেই কাঁচামালগুলো যেমন পেঁয়াজ সহ অন্যান্য কাঁচামালগুলো, তো হঠাৎ করে ভারতের থেকে পেঁয়াজ এক্সপোর্ট তারা বন্ধ করে দিয়েছিল। এখন যারা যদিও এক্সপোর্ট তারা চালু করেছে, তারপরে আবার তারা একটা ডিউটি করেছে, এক্সপোর্ট ডিউটি। এই ডিউটির কারণে বাংলাদেশে চাহিদা থাকার পরেও সেই পেঁয়াজগুলো আমরা ইচ্ছা করেও নিয়ে আসতে পারছি না। আমদানিকারকরা এলসি করতে পারছে না, এটা মূলত মূল কারণ। এলসি না করতে পারার কারণেই আমাদের এখানে ব্যবসা বাণিজ্য কমে গেছে। আমরা মনে করছি যে আমদানিকারকরা যখন বেশি বেশি এলসি করতে পারবে, তারা এলসি করার সুযোগ পাবে, আমাদের এই পোর্ট আবার চালু হবে। পানামা হিলি স্থলবন্দর যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার তাদের রাজস্ব থেকে বঞ্চিত হয়ে গেছে। 500 লেবার আছে, এর ভিতরে এখন 300 বোধহয় যাওয়া আসা করে, তারা মানবিক জীবনযাপন করতেছে। এবং পানামা হিলি স্থলবন্দরের যে দৈনন্দিন যে অবকাঠামো ব্যয়, পানামা হিলি স্থলবন্দরের যে ব্যাংক রিং, ইট কল রিং, এইগুলো পরিশোধ করে পানামা হিলি স্থলবন্দরের যে কর্মকর্তা কর্মচারীদের বেতন দেবে, সে বেতন তার সক্ষমতা পানামা হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালকের হাতে এখন আর নেই। 2022-23 অর্থবছরে হিলি স্থলবন্দর দিয়ে 12,97,000 টন পণ্য আমদানি হয়েছে। আর চলতি অর্থবছরে আমদানি হয়েছে 6,26,049 টন পণ্য। মাছরাঙা নিউজ ডেস্ক।
গাইবান্ধায় কোটা আন্দোলনের নামে দুষ্কৃতিকারীদের তাণ্ডবের শিকার হয়েছে পুলিশ স্টেশন, রেল স্টেশন ও জেলা আওয়ামী লীগ অফিস। পোড়ানো হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধায় গত 17 জুলাই শিক্ষার্থীরা কোটা নিয়ে দাবি আদায়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে এবং পরে তারা রেলগেট এলাকা অবরুদ্ধ করে। এ সময় কৌশলে সন্ত্রাসীরা বিক্ষোভের নামে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালায়। যারা আওয়ামী লীগ বিরোধী, স্বাধীনতা বিরোধী, জামাত শিবির, বিএনপি, এরা প্রত্যক্ষভাবেই সেদিন আমাদের উপরে অফিসে হামলা করে, অফিস ভাঙচুর করে। আমরা অফিসে, আমি সহ আমরা অনেক নেতৃবৃন্দই অফিসে ছিলাম। তখন আওয়ামী লীগ অফিসে ছিলেন জেলা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকর্মী। হামলায় আহত হন আওয়ামী লীগের অন্তত 12 জন নেতা। অফিসের সামনে রাখা 11টি মোটরসাইকেলে আগুন এবং রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। ধ্বংসযজ্ঞ এখনও দৃশ্যমান। আমরা মনে করি এখানে জামাত শিবির এবং বিএনপি কর্মীরা সুপরিকল্পিতভাবে তারা এই ধ্বংসলীলা চালিয়েছে এবং আমাদের অফিস গুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে এবং আমাদের মোটরসাইকেলগুলো তারা চালিয়ে দিয়েছে। বিভিন্ন ধরনের লোক আমি দেখেছি, যেখানে আসলে সমাজেও 2-4 জনকে আমরা চিনি, আমরা চিহ্নিত করেছি ইতিমধ্যে। আসলে এটা কোনো মনুষ্যত্ব কাজ হতে পারে না, এটা সম্পূর্ণ এটা পরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যে এটা করা। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে 2টি এবং আওয়ামী লীগের জেলা দপ্তর সম্পাদক 1টি মামলা করেছেন। পুলিশ 88 জনকে গ্রেপ্তারও করেছে। একটি রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর সংশ্লিষ্টতায় একটি মামলা, রেলওয়ে কর্তৃপক্ষের মামলা সহ সর্বমোট এই জেলায় 5টি মামলা হয় এবং 5টি মামলায় এখন পর্যন্ত 1 শতাধিক গ্রেপ্তার করা হয়। রাজনীতির নামে সহিংসতা আর দেখতে চান না গাইবান্ধাবাসী। হামলা ও ভাঙচুরে জড়িতদের দ্রুত বিচার চান তারা। মাছরাঙা নিউজ ডেস্ক। শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। দুপুরে খুলনায় দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে স্থানীয় সংসদ সদস্য ও দলের জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের নেতৃত্বে মিছিল বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও মানিকগঞ্জ ও গাইবান্ধায় অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা। বরিশালে অশ্বিনী কুমার টাউন হলে শেরি বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি। মৌসুমি বায়ুর প্রভাবে রাতভর মুষলধারে বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর, বহদ্দারহাট, কাতালগঞ্জ, আগ্রাবাদ ও বাকলিয়ার নিচু এলাকাগুলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও জমে যায় কোমর পানি। দোকানপাটেও ঢুকেছে পানি। ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে বান্দরবানের বিভিন্ন উপজেলার 7টি ইউনিয়নের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিতে বান্দরবান থানচি সড়কের জীবননগর এলাকায় পাহাড় ধসে সকালে বান্দরবান সাথে থানচি উপজেলার যান চলাচল ব্যাহত হয়েছে। এদিকে রাতভর ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে মোংলা উপকূলের জনজীবন। মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে বেড়েছে মানুষের দুর্ভোগ। বৃষ্টি অব্যাহত থাকায় অফিসগামী এবং নানা প্রয়োজনে বের হওয়া মানুষকে দেখা গেছে নানা দুর্ভোগ পোহাতে। এখন বদরহাট পানি আছে, তার বাসে পানি, চকবাজার পানি আছে, মুরাদপুর পানি আছে। আমি পানি হবে জানতাম না। আমি আমার নানা ভাইয়ের জন্য ভাত নিয়ে যাচ্ছিলাম। বলতে বলতে তো মানুষ তো অসহায় হয়ে গেল। এখন মানুষের অবস্থা এই পথ আর কি, আমরা এক গলা পানিতে সাঁতাইতেছি। দর্শক, চট্টগ্রামের মুরাদপুর থেকে জলাবদ্ধতার খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন স্টাফ রিপোর্টার নাজমুল সাদেকি। বদরহাট থেকে মুরাদপুর যাওয়া যে সড়কটি, সেটিতে দাঁড়িয়ে আছি। হাঁটু পার হয়ে গেছে পানি, আমি যেখানে দাঁড়িয়ে আছি। এবং এই জায়গাতে যখন হাঁটু উপরে পানি, ঠিক সামনে গেলে কিন্তু এতটুকু নয়, তার থেকে বেশি, কোমর সমান পানি। একটু দেখাই,
যে মানুষগুলো আসছে হেঁটে আসার তো সুযোগ নেই, যারা আসে তাদের কোমর থেকে বুক পরিমাণ পানি, বেশিরভাগই রিক্সাকে তাদের বাহন হিসাবে নিয়েছেন এবং রিক্সার উপরে সিটের উপরে পাথরে বসে আছেন এমন আমরা দেখতে পেয়েছি। এতটাই পানি, আসলে কষ্ট, দুর্ভোগ অন্ত নেই পুরো জায়গাটিতে। এবং শুধু এই যে মুরাদপুর বহদ্রাহাটেই পানি উঠেছে তার কিন্তু নয়, এই রকম চিত্র কিন্তু নগরীর পাঁচলাইশ, কাতালগঞ্জ যে নিচু এলাকাগুলো রয়েছে সবগুলোতে। এবং মানুষজন বলছে যে এত পানি যার কোনো কাজ করারই সুযোগ নেই, পানি ডিঙিয়ে যেতে হলে পুরোটা ভিজে যেতে হচ্ছে। এবং এই সড়কের পাশে, মূল সড়কগুলোর পাশে যেসব দোকানপাট রয়েছে সেগুলোতে পানি ঢুকতে দেখেছি আমরা। নিচতলার যে ঘরগুলো আছে তাদেরও পানির এই যেহেতু পানি ঘরে প্রবেশ করেছে, দুর্ভোগের অন্ত নেই। বলা যায় পানিবন্দী চট্টগ্রাম নগরীর মানুষ। সীমিত পরিসরে আজ থেকে শুরু হচ্ছে রেল চলাচল। 13 দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনগুলো সকাল থেকে চলাচল শুরু করেছে। সকাল 8টায় গাজীপুরের জয়দেবপুর জংশনে পৌঁছায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী এক্সপ্রেস। এছাড়া তুরাগ কমিউটার ট্রেনটি 7টা 20 মিনিটে ঢাকা থেকে ছেড়ে জয়দেবপুর জংশনে পৌঁছায় 8টা 20 মিনিটে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা রুটে তিতাস কমিউটার ট্রেন চলাচল শুরু করলেও এর সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। এখন ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ট্রেনটি ছাড়বে সকাল 10টায় এবং সেখান থেকে দুপুর 1টা 10-এ আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। আজকে থেকে শুধুমাত্র কমিউটার ট্রেন চলাচল করবে। কমিউটার ট্রেন বলতে আমার এখানে তিতাস 34 ঢাকা থেকে আসবে, আবার এখান থেকে 35 হয়ে ঢাকা থেকে যাবে। আর কর্ণফুলী ওই ঢাকা থেকে আজকে ছাড়বে না, আজকে দিনই বন্ধ। চিটাং থেকে আজকে কর্ণফুলী আসবে। খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হচ্ছে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সেনাবাহিনীর মহলছড়ি জোন। ভবনটি উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। তিনি বিদ্যালয়ের উন্নয়নের জন্য 3 লাখ টাকা অনুদান দেন। পরে 50টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, সেলাই মেশিন ও ঢেউটিনের পাশাপাশি খেলাধুলার সামগ্রীও বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মহলছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার শফকাত ভুইয়া। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে অনুষ্ঠিত হয়ে গেল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল ম্যাচ। গতকাল বিকেলে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। এতে লামা উপজেলা ফুটবল দল 3-0 গোলে নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দলকে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। এই সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও ধ্বংসযজ্ঞে জড়িত থাকায় সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হল জামায়াত ও ছাত্র শিবির প্রজ্ঞাপন জারি। বিভিন্ন জেলায় আজও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। যোগ দেন শিক্ষকরাও। গণসংগীত, র্যালি ও দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ। যশোরে ভূমি অফিস ডিজিটাল করার সুফল পাচ্ছেন সাধারণ মানুষ। কম সময়ে সেবা পেয়ে খুশি। স্বচ্ছতার পাশাপাশি বেড়েছে ভূমি উন্নয়ন কর আদায়। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।